ধন্যবাদ মিস্টার বাতেন। আপনি যে আমাকে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সম্পর্কে প্রশ্ন করেছেন, যে আমাদের বাংলাদেশে অনেক এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানবিক কার্যক্রম পরিচালনা করে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, লোন প্রদানের মাধ্যমে, কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে, রাস্তাঘাট নির্মাণ বা গাছগাছালি লাগানো, ফিশারিজ, গরু ছাগল মুরগির খামার ইত্যাদিতে ইনভেস্টমেন্ট করে। এগুলি সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন। এখানে একটি কথা আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও কোন দেশে কাজ করে? যেই দেশের সরকার জনগণের চাহিদা পূরণে ব্যর্থ, সেখানেই এনজিওর প্রবেশাধিকার হয়, সেখানে এনজিওর প্রয়োজন হয়। আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি অনুন্নত গরিব দেশ। বাংলাদেশের আর্থসামাজিক কর্মকাণ্ডের মধ্যে সরকারের আর্থিক অসমর্থতার কারণে এনজিওর সাহায্য সহযোগিতা নিতে তারা বাধ্য হচ্ছে। জাতি হিসাবে এটা খুব একটা সম্মানের কাজ নয়। অন্য দেশ থেকে ভিক্ষা করে বা সাহায্য সহযোগিতা নিয়ে বা খয়রাতি জিনিস নিয়ে, অনুদান নিয়ে একটা দেশের সমস্যার সমাধান করা, আর্থিক সমস্যার সমাধান করা, এটা খুব সম্মানজনক কাজ নয়। ইসলামের নিজস্ব একটি আর্থসামাজিক বিধিবিধান আছে। যাকাত ভিত্তিক, গরিবের সাহায্য ভিত্তিক আমাদের ইসলামের মধ্যে আর্থসামাজিক কর্মকাণ্ড আছে। আমরা সেগুলির পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করি না বলে আমাদের আর্থিক দৈন্যতা বা দুরবস্থা দেখা যাচ্ছে। সেজন্য বিভিন্ন দেশের বা দেশীয় বেসরকারি পর্যায়ে কিছু সমিতি, অ্যাসোসিয়েশন বা গোষ্ঠী, তারা বিভিন্ন সেবামূলক কাজ করে। কেউ শিক্ষাক্ষেত্রে কাজ করে, কেউ অর্থনৈতিক কাজে যোগান দেয়, কেউ রাস্তাঘাটের উন্নয়নের কাজে করে, কেউ ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে কিছু সহযোগিতা করে। এগুলোর মধ্যে কিছু মুসলমানও আছে, কিছু অমুসলিমও আছে। বেশিরভাগ আমাদের দেশের এনজিও, প্রায় 2200টার মতো এনজিও আছে। এগুলোর মধ্যে অধিকাংশই আমাদের নন মুসলিম, অমুসলিম। তারা বিদেশের থেকে টাকা পয়সা আনে, সেই সমস্ত টাকা পয়সাগুলি এদেশের মধ্যে তাদের ইচ্ছা মাফিক তারা খরচ করে। সরকারের তদারকি হয়তো পরিপূর্ণভাবে তারা মানে না। এটা আমাদের দেশের জনগণের কাছে বিরাট একটা আপত্তিজনক ব্যাপার। প্রথমত, কোনো বিদেশি মানবিক সাহায্য যদি আসে, গরিব হিসেবে আমরা সেটাকে স্বাগত জানাই, আমাদের প্রয়োজনে সেটাকে গ্রহণ করতে আমরা রাজি না। কিন্তু তার মধ্যে একটা বিধিবিধান থাকা উচিত। যদি সরকারের তত্ত্বাবধানে সেই সমস্ত জিনিসগুলি খরচ করা হয়, কাজ করা হয়, তাহলে এতে আমাদের আপত্তির কোনো জিনিস থাকে না। যেখানে সরকারের তত্ত্বাবধানের বাহিরে তারা কাজকর্ম করে, সেখানকার মধ্যে অনেক অনেক অভিযোগ আমাদের কাছে আছে এবং আমরা এগুলো জানি। প্রথমত, এনজিওগুলো অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন জাতির তারা এই দেশের মধ্যে, যেমন ব্রাক, আশা, বিভিন্ন এনজিওগুলি আছে। তারা বৃহত্তর পরিসরে কাজকর্ম করে। এক নম্বরে করে তারা সুদ ভিত্তিক কুটির শিল্পে, ফিশারি, তারপরে পশুপালন ইত্যাদি কাজের মধ্যে তারা লাগায়। সেখানকার মধ্যে
আমাদের কাছে একটা আপত্তিজনক জিনিস হচ্ছে এই যে সুদ ভিত্তিক যেখানে সাহায্য করা হয়, মানবিক সাহায্য, সেখানে সুদ ভিত্তিক লেনদেনের প্রশ্নটা কেন আসবে? তাহলে এখানে প্রশ্ন এসে যায় যে এনজিওরা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছে মানবিক সহায়তার নামে। যেখানে মানবিক সহায়তা আছে সেখানে কোনো ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আসতে পারে না। সেখানে অনুদান, মানুষের অভাব অনটনে সাহায্য করবে, এটি আমাদের কাম্য। কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার মধ্যে ছোট ছোট সমিতি করে তারা সুদে টাকা পয়সা লাগাচ্ছে এবং এটা খুব চড়া সুদে তারা টাকা আদায় করে নিচ্ছে। এবং সেখানে মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, যেমন ব্রাক, তারা সেখানে পুরুষ লোকের কোনো সমিতি করে না, তারা মহিলাদের সমিতি করে। মহিলাদের মাধ্যমে তারা টাকা বিতরণ করে, আবার মহিলাদের মাধ্যমে সেই টাকাগুলি আদায় করে নেয়, সুদ সহ সপ্তাহে সপ্তাহে সেই টাকাগুলি আদায় করে নেয়। এখানে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়েকটা জিনিস আপত্তিজনক। এক তো মহিলারা আমাদের ইসলামের মধ্যে তাদের কর্মক্ষেত্র পৃথক, স্বামীর অধীনে তারা থাকে এবং পর্দার গণ্ডির মধ্যে তারা অর্থনৈতিক কার্যক্রম করা, এটি শরীয়তের বিধান। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের শরীয়তের কিছু কার্যক্রমের বহির্ভূতভাবে তারা সেখানে বিভিন্ন স্থানে, হাটে বাজারে বা বিভিন্ন স্থানে গমন করতে তারা বাধ্য হয়ে যায়। এতে করে আমাদের শরীয়তের যে বিধিবিধান সেগুলির মধ্যে মারাত্মক আঘাত আসে। এনজিও এই কার্যক্রমগুলি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে মোটেই সমর্থন করতে পারি না। যদি তারা পুরুষ ভিত্তিক সমিতির মাধ্যমে এই কাজগুলি করে তাহলে আমাদের তো আপত্তির কিছু নাই। কিন্তু তারপরে যে একটা আপত্তি থাকে সুদ ভিত্তিক, এটা মানব দৃষ্টিকোণ থেকে অমানবিক কাজ হয়। এখানে আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে বিদেশি অনেক নন মুসলিম জাতি তারা মনে করে বাংলাদেশে মহিলাদের পর্দা প্রথা আর্থসামাজিক উন্নয়নের পথে বিরাট বাধা। এই কথাটা সত্য নয়। উন্নয়ন বলতে আমরা দুই রকমের উন্নয়ন বলি, আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। ইসলামের মধ্যে মহিলাদের উন্নয়নের কর্মকাণ্ডের মধ্যে তাদের শরীক হওয়ার মধ্যে কোনো বাধা নেই, কিন্তু তার মধ্যে একটি কথা আছে যে তারা তাদের নিজস্ব গণ্ডির মধ্যে পর্দা প্রথার মাধ্যমে যাতে চরিত্রের কলঙ্ক না আসে সেভাবে তাদের কর্মক্ষেত্রটাকে পৃথক করে যদি ব্যবসা বাণিজ্য করে বা আর্থিক কোনো কাজকর্ম করে অথবা অফিসিয়ালি কোনো কাজকর্ম করে, ইসলাম তাতে বাধা দেয় না। ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর মধ্যে মহিলাদের একটা বিরাট ভূমিকা থাকে। সুতরাং মক্তব বা প্রাইমারি এডুকেশনের মধ্যে যদি মহিলারা সম্পৃক্ত হয় এবং পর্দার মাধ্যমে সেই কাজগুলো যদি করে তাহলে আমাদের বিরাট একটা উপকার হয়। এই ব্যাপারের মধ্যে যদি আমাদের নিজস্ব সিলেবাসের মাধ্যমে কোনো এনজিও সেই শিক্ষাক্ষেত্রে কার্যক্রম করে তাহলে তাদের আমাদের মধ্যে কোনো আপত্তি নাই। কিন্তু সেখানে আমাদের সবসময় একটা সন্দেহ জাগে যে তাদের সিলেবাসটা আমাদের সরকার কর্তৃক অনুমোদিত নয়, তাদের ইচ্ছা মাফিক সেখানে সিলেবাস করা হয়। সেখানে আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুন তা কতটুকু সংরক্ষণ করা হয় এটি নিয়ে আমাদের অনেক সন্দেহ। পর্দা প্রথা এটা সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য বাধ্যতামূলক। পর্দা প্রথা উন্নতির অন্তরায় হতে পারে না, কেননা এটা স্রষ্টার বিধান, নবীর বিধান। পর্দা যেটাকে পর্দা বলা হয় সেটার অর্থ অবরোধ নয়। পর্দা অর্থ শালীনতা রক্ষা করা, সমস্ত শরীর ঢেকে রাখা যাতে পরপুরুষের নজরে না পড়ে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে উত্তেজনামূলক কোনো দৃষ্টির মধ্যে না পড়ে, সেগুলির থেকে নিজকে হেফাজত করার জন্য আমাদের পর্দা প্রথার ব্যবস্থা করা হয়েছে। এখানকার মধ্যে উন্নতির পরিপন্থী বলে এটাকে আমি মনে করি না। অনেক পর্দানশীল মহিলারা প্রফেসরি করে, ব্যাংকের কাজকর্ম করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, পর্দা প্রসিদ্ধা রক্ষা করে, তারা অনেক অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে ভালো করে। যেমন ভিকরিন নেশা একটি স্কুল,
বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠতম স্কুল। এখানকার মহিলারা পর্দার অন্তরালে থেকে তারা লেখাপড়া করাচ্ছে, এখানে বেপর্দার কোনো প্রশ্ন আসে না। সুতরাং এই এনজিওগুলি বাংলাদেশের মধ্যে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে প্রায় অভিযোগ ওঠে যে তারা ধর্মান্তকরণের কাজও গোপনে চালিয়ে নেয়। ধর্ম প্রচারের স্বাধীনতা প্রত্যেক দেশেই স্বীকৃত। মুসলমানরা যেমন অন্যান্য দেশে ইসলাম প্রচার করতে পারে, খ্রিস্টান বা অন্য জাতীয় বাংলাদেশের মধ্যে তাদের ধর্ম প্রচার করতে পারে, এতে বাধা দেওয়ার কিছুই নেই। কিন্তু সেইটা হতে হবে মিশনারিদের মাধ্যমে। মিশনারিরা কার্যক্রম পরিচালনা করে, তারা বক্তৃতা দেবে, তাদের ধর্মের গুণগান করবে, এতে মুগ্ধ হয়ে কেউ যদি তাদের ধর্ম গ্রহণ করে এতেও বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু আমাদের দেশে প্রায় অভিযোগ ওঠে এনজিওরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, গহীন অঞ্চলে তারা অফিস স্থাপন করে সেখানকার মধ্যে বিশেষ করে হিন্দু বা উপজাতি বা গরিব মুসলমান তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে আস্তে আস্তে কনভার্ট করার চেষ্টা করে। এতে করে বাংলাদেশের মধ্যে বিরাট একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে নন মুসলিম এনজিওদের সম্পর্কে, এবং অনেক জায়গাতে সমস্ত কেলেঙ্কারি দেখা হয়েছে। টাকা পয়সা, সুদভিত্তিক টাকা পয়সা তারা কাজে হাওলাত হিসেবে দিয়েছে, এগুলি আদায় করতে গিয়ে অনেক সময় অত্যাচারের শিকারও মেয়ে লোকরা হয়েছে, কানের দূর পর্যন্ত নিয়ে গেছে, এরকম কথা শোনা যায়। অথবা তারা মাঝে মধ্যে ফাংশনের নাম দিয়ে মেয়ে লোকদেরকে ঘরের দিকে দূর করে নিয়ে যায় এবং সেখানকার মধ্যে ধর্মান্তকরণের মধ্যে তারা উদ্বুদ্ধ করে। আমি ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসাবে এমন একটি তদন্ত করেছি রাজশাহী, ফরিদপুর জেলায় কিছু কিছু এনজিওর আমি তদারকি করেছি, বিভিন্ন মানুষের সাথে আমি মিশেছি এবং সেখানকার মধ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে যে তারা অত্যন্ত গোপনে এই সাহায্য সহযোগিতার নামে কিছু মুসলমানকে তারা ধর্মান্তরিত করে ফেলেছে। তারা নামগুলি ঠিক রাখে, কিন্তু কার্যক্রম আস্তে আস্তে মুসলমান ধর্মের প্রতি তাদের বিদ্বেষ সৃষ্টি করে আস্তে আস্তে খ্রিস্টান ধর্মের মধ্যে নিয়ে যায়। ফরিদপুর, রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আমি কিছু প্রমাণ পেয়েছি এবং সরকারের কাছে আমি রিপোর্টও করেছি। মানবিক সাহায্য সহযোগিতা এটা ওয়েলকাম, আমরা এটাকে স্বাগত জানাবো, কিন্তু যে সাহায্য সহযোগিতার মাধ্যমে ধর্মান্তকরণের কাজ চলে সেটাকে আমরা কোনোদিন কোনো রকমই স্বীকার করতে পারি না। সুতরাং আমাদের দেশের মধ্যে বিদেশে যে এনজিওগুলি আছে নন মুসলিম, তাদের কার্যক্রম আরও স্বচ্ছ হওয়া উচিত এবং ধর্মান্তকরণ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা এবং এটার গ্যারান্টি থাকা উচিত, এবং তাদের প্রত্যেকটা কার্যক্রম সরকারের তত্ত্বাবধানে হওয়া উচিত। গোপনে কোনো কাজ যেন করা না হয় সেটার দিকে দৃষ্টি রাখা আমার সরকারের যেমন আবশ্যক, যারা এনজিও কর্মী হিসাবে কাজ করে তাদেরও সেই স্বচ্ছতার স্বার্থে সবগুলি খোলাখুলিভাবে মানুষের কাছে এই কাজগুলি করা উচিত এবং এটার হিসাব নিকাশ বা স্বচ্ছতা সরকারের কাছে জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকা উচিত। আমরা দেখেছি যে এনজিওগুলির একটা সমিতি অ্যাডাপ বা এই নামে একটা সমিতি আছে, সেখানকার মধ্যে সরকারের সাথে অনেক ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সরকারে যেখানে এনজিও বুড়ো করেছে, জবাবদিহিতার কড়াকড়ি যখন করেছে তখনই তারা খেপে গিয়েছে, হিসাব নিকাশ দিতে অনীহা প্রকাশ করেছে এবং গত নির্বাচনে আমরা দেখেছি একটা সর্বনাশা কার্যক্রম করেছে যে কোনো রাজনৈতিক দলকে জেতানোর জন্য এলাকা ভিত্তিক স্থানীয়ভাবে এনজিও অনেক টাকা পয়সা খরচ করেছে। এতে আমাদের মনে প্রবল সন্দেহ যাচ্ছে যে তারা ভবিষ্যতে হয়তো তাদের পছন্দ মতো একটি গোষ্ঠীকে ক্ষমতার মধ্যে বসে তাদের বিভিন্ন রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক, ধর্মীয় তাদের উদ্দেশ্য সাধন করতে পারে। এই জিনিসটা নিয়ে আমাদের দেশের মধ্যে খুবই আপত্তি উঠেছে।
এবং এটা প্রাক প্রকাশ্য। যে কোনো একটা রাজনৈতিক পার্টিকে তারা সমর্থন করে। স্থানীয় নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের মধ্যে আমরা দেখেছি তাদের নির্বাচিত কিছু চেয়ারম্যান তারা দাঁড় করিয়ে দেয়, যেই চেয়ারম্যানকে দিয়ে তাদের কাজ অত্যন্ত সার্থকভাবে তারা সমাধান করতে পারবে। এরকম একজন চেয়ারম্যান নির্বাচন করে তারা গোপনে আর্থিক সাহায্য সহযোগিতা, অর্থের যোগান দিয়ে থাকে। সেই টাকা পয়সার বলে চেয়ারম্যান পাশ করে এসে এনজিওদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়। অনেক জায়গাতে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। নারায়ণগঞ্জের মধ্যে আমার জানা মতে পাবলিক ক্ষিপ্ত হয়ে এনজিওদের স্কুল পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। চেয়ারম্যান বাধা দেওয়ার ফলে চেয়ারম্যানকে পর্যন্ত তারা মারধর করেছে। কারণটা কি ছিল? কারণ ছিল সেখানে একজন মুসলিম মহিলা মেয়েকে তারা ধর্মান্তরিত করে সেই মহিলাকে একজন খ্রিস্টানের কাছে বিয়ে দিয়েছিল। এনায়েতনগর, নারায়ণগঞ্জ এনায়েতনগরের মধ্যে এই ঘটনাটা। আমি সেখানে মাহফিল করতে গিয়েছিলাম, সেখানে লোকজন আমার কাছে এই রিপোর্টটা করেছে। এমন অনেক জায়গাতে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তবে সব এনজিও যে এরকম করে এটা আমি বলবো না। তবে কিছু কিছু এনজিও যে এই কাজ করে এটাও একেবারে নিঃসন্দেহ। সুতরাং আমাদের দেশে যে এনজিওরা যে কার্যক্রমগুলি চালাচ্ছে, তাহলে এনজিওদের এই সাহায্য সহযোগিতার নামে আমরা মনে করি যে বিরাট একটা শোষণের হাতিয়ার, যে শোষণটা সরকারেও করতে পারে না। গরিবেরা ব্যাংকের থেকে টাকা পয়সা আনতে একটু অসুবিধা হয়, জায়গা জমিন বন্ধক দিতে হয়, বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, তারা ব্যাংকের টাকা পয়সাগুলি আনার সুযোগ পায় না। যেই কারণে তারা প্রলুব্ধ হয়ে এনজিওদের খপ্পরের মধ্যে পড়ে যায়। এখন এনজিওরা যদি সেখানে মানবিকভাবে তাদেরকে নামে মাত্র সার্ভিস চার্জ নিয়ে টাকাগুলি দেওয়া হতো, আমার মনে হয় এটা এনজিওদেরকে আমরা আরো অনেক অনেক অভিনন্দন জানাতাম। যে বিদেশিরা টাকা পয়সা দিচ্ছে বাংলাদেশের মানুষের সহযোগিতা করার জন্য, শোষণ করার জন্য নয়। কিন্তু আমরা দেখছি এই এনজিওগুলো সহযোগিতার নামে তারা শোষণ কার্য চালিয়ে যাচ্ছে। যারা এনজিওর থেকে টাকা পয়সা আনে তারা কোনো রকমই উন্নতি করতে পারে না, উন্নয়ন আমরা দেখি না, বরঞ্চ তারা নিঃস্ব হয়ে যায়। টাকা দিতেও তারা অপারগ হয়ে যায়। শেষ পর্যন্ত অনেকে আত্মহত্যা করে। অনেক জায়গাতে এরকম হয়েছে। বাংলাদেশের মধ্যে খবরের কাগজে, সংবাদপত্রে অনেক নিউজ উঠে। আমাদের দেশের প্রায় জাতীয় পত্রিকাগুলির মধ্যে এনজিওদের কার্যক্রমে খুবই সমালোচনা উঠে এবং সাংবাদিকরা এই সমস্ত খবর খুবই ভালোভাবে জানে যে এনজিওরা আমাদের দেশের মধ্যে কত ক্ষতিকর কাজগুলি করে যাচ্ছে। কেউ কেউ মনে করছে যে এটা সেই ইংরেজদের আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নামে এসে আবার দেশ দখলের একটা চক্রান্ত হয়তোবা এর মধ্যে আছে, নতুবা তারা এই দেশের মধ্যে বেসরকারিভাবে সাহায্য সহযোগিতার হস্ত প্রসারিত করেছে। এর মাঝখানে যে ব্যবসাটা কেন হচ্ছে, লোনে মানুষকে আবদ্ধ কেন করছে, এই লোন দিয়ে, ঋণ দিয়ে মানুষকে তাদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা এবং তাদের কথা মানতে বাধ্য করা। অনেকখানে দেখা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়ে গেছে, এনজিও সমিতি ডেকেছে এমন সময় যে সময় মহিলার বাড়িতে থাকা উচিত, কিন্তু তার সন্তানদের কাছে সে থাকতে পারছে না, এনজিওদের সেই মিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করতে হচ্ছে। এটা আমাদের ইসলামের মধ্যে খুবই আপত্তিজনক। মহিলারা বাড়িতে থাকবে, বাড়ির কাজকর্ম করবে, স্বামী এবং ছেলে মেয়েদের দেখাশোনা করবে, এটি নারীদের আমাদের প্রধান কাজ। যদিও সে অফিস করে, কিন্তু তার ঘরোয়া কাজের মধ্যে সম্পূর্ণ দায় দায়িত্ব থেকে যায়। এখন আমাদের মুসলমান সমাজের মধ্যে স্বামীর অধীনে ছাড়া অন্য লোকের কথাবার্তায় চলাফেরা করা, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। এটা আমাদের ইসলামী সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ। সুতরাং আমি মনে করি কোনো এনজিও বাংলাদেশে যদি কাজ করতে চায়, আমরা স্বাগত জানাবো ওইসব এনজিওকে, যেই সমস্ত এনজিও গরিবগণের সহযোগিতায় এগিয়ে আসে নিঃস্বার্থভাবে,
এবং ধর্মীয় কোনো উদ্দেশ্য যেন ওখানে না থাকে, এবং ব্যবসায়ী উদ্দেশ্য যেন না থাকে। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যহীন এবং ধর্মীয় উদ্দেশ্যহীনভাবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই দেশের জনগণের সহায়তা যদি এগিয়ে আসে, সে মুসলিম হোক নন মুসলিম হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। মানুষের প্রয়োজন আছে, প্রয়োজনে মানুষের সহযোগিতা চায়। যেখানে গরিব, সেই গরিবকে সহযোগিতার নামে তার দিকে আর সুদে টাকা লাগানো হবে কেন? এটা আমাদের খুবই আপত্তিজনক। যদি পারেন তাহলে সুদবিহীন অবস্থা তাদেরকে সহযোগিতা করে, এবং এটা সরকারের মাধ্যমে সরকারের কাছে হিসাব বিকাশ দেন যে আপনার এই থানার মধ্যে আমরা এতজন পরিবারকে সহযোগিতা করেছি, তাদের আর্থসামাজিক কাজে আমরা যোগান দিয়েছি, আপনাদের সুনাম হবে, আমরা আপনাদের প্রশংসা করব। কিন্তু আমরা দেখছি দেশে দেশে গ্রামে গ্রামে আপনারা কিছু মুসলমানকে চাকরি দিয়ে তাদের মাধ্যমে আপনারা মুসলমানকে দিয়ে মুসলমানকে আপনারা বিভ্রান্ত করছেন, মুসলমান দিয়ে মুসলমানকে শোষণ করছেন। এই জিনিসটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে। আমরা আশা করব বিদেশি এনজিও, বিশেষ করে নন মুসলিম এনজিও, তারা ধর্মের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ নিয়ে বাংলাদেশের গরিব জনসাধারণের আর্থসামাজিক কর্মকাণ্ডে তারা সক্রিয় ভূমিকা রাখবে এবং নিঃস্বার্থভাবে জনগণকে সহযোগিতা করবে। যদি এটা সম্ভবপর হয় তাহলে যেন তারা করে, নতুবা একদিন হয়তো এমনভাবে দেখা যাবে যে দেশের মধ্যে উত্তেজনা দেখা দেবে, যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। ইন্ডিয়ার মধ্যে হয়ে গেছে, মাদ্রাজের মধ্যে অনেক এনজিওর অফিস পোড়া দিয়ে ফেলেছে, মানুষকে মেরে ফেলেছে। নিশ্চয়ই সেখানকার মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশেও ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলে আমাদের দৃঢ় আশঙ্কা। এই এনজিওগুলি আমাদের মুসলমানদের সহযোগিতা করবে, ধর্মান্তকরণ ব্যতীত এটাকে আমরা সমর্থন করি, এবং সুদ ছাড়া যতটুকু সহযোগিতা করা তাদের পক্ষে সম্ভব এতটুকুই তারা সহযোগিতা করবে। বাংলাদেশের সরকার যেমন টিআর গম দেয়, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে গম দেয়, তারাও যদি এরকম বাংলাদেশের মধ্যে উন্নয়নমূলক কোনো কাজের মাধ্যমে গরিবদেরকে সহযোগিতা করতে চায়, আমাদের মনে হয় সেইটা অনেক যুক্তিসঙ্গত হবে। কারণ গরিবেরা পরিশ্রম করে টাকা নেবে, পরিশ্রমের বিনিময়ে তারা টাকা নেবে, আর দেশের আমার আর্থসামাজিক কর্মকাণ্ড উন্নতি হবে, রাস্তাঘাট বা বিভিন্ন কার্যের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসার উন্নতি হবে। কিন্তু গরিব জনগণকে পরিশ্রমের মাধ্যমে যেন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে এটা আমাদের মান সম্মানের জন্য খুবই অনুকূল হবে বলে আমি মনে করি।